হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমি আজ আপনাদের শোনাবো 2025 সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া একটা আমেরিকান সিরিজ আমেরিকান প্রিমিয়ার গল্প। এই গল্পে আছে সাহস, ভালোবাসা আর এমন কিছু ট্র্যাজেডি যা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে। তাই আরাম করে বসুন, ভিডিওটা এনজয় করুন। চলুন তাহলে শুরু করা যাক। গল্পটা 1857 সালের আমেরিকার ইউটা টেরিটরির। 1857 সালে আমেরিকার ইউটা ছিল একটা যুদ্ধক্ষেত্র। এখানে কয়েকটা গ্রুপের মধ্যে যুদ্ধ হচ্ছিল, যেমন ইউএস আর্মি আর রেড ইন্ডিয়ানদের মধ্যে সংঘাত, বান্টি হান্টারদের দৌরাত্ম্য আর মর্মনদের ধর্মীয় উগ্রতা। মর্মন নেতা ব্রিগাম ইয়াং আমেরিকায় নীতিদের ধর্মের জায়ন প্রতিষ্ঠার জন্য ইউটাকে দখলের পরিকল্পনা করছিলেন। এই কারণে পুরো ইউটা জুড়ে বিশৃঙ্খলা বিরাজ করছিল। আর এই বিশৃঙ্খলার মাঝেই ছিল আমাদের গল্পের মূল চরিত্র সারা রোজ। এটা তার একটা ছদ্মনাম। সারা ছিল 30 বছর বয়সী একজন নারী। তার চোখে ছিল ক্লান্তি, কিন্তু বুক ভরা ছিল সাহস আর জেদ। তার সঙ্গে ছিল তার 10 বছর বয়সী ছেলে ডেভিন। সারার একটা গোপন রহস্য রয়েছে। সে তার দ্বিতীয় স্বামীকে খুন করে পালাচ্ছে, যে কিনা ছিল একজন নির্যাতক। সে তার জীবনকে নরকে পরিণত করেছিল। সেই স্বামীর পরিবার সারার মাথার পেছনে পুরস্কার ঘোষণা করেছে। এই কারণেই মূলত সে পালাচ্ছে। পালিয়ে সে মিজুরি থেকে কুক স্প্রিংয়ে যাচ্ছে তার প্রথম স্বামীর কাছে, মানে ডেভিনের বাবার কাছে আর কি। কুক স্প্রিংয়ে ডেভিনের বাবা অনেক বড় একজন ব্যবসায়ী। সারার বিশ্বাস, তার স্বামী যখন দেখবে যে তার এত সুন্দর একটা ছেলে রয়েছে, তখন সে অবশ্যই তাদেরকে গ্রহণ করবে। এই কারণে সে কুক স্প্রিংয়ে যাচ্ছে। কিন্তু কুক স্প্রিংয়ে যেতে হলে অবশ্যই তাকে আগে ইউটা পার হতে হবে। কিন্তু আগেই বলেছি, ইউটা ছিল তখন একটা মৃত্যুর ফাঁদ, চারিদিকে সংঘাত। সারা এই কারণে ইউটা পার হওয়ার জন্য একজন গাইড নিয়েছিল। কিন্তু সে যখন ফোর্ট ব্রিজারে পৌঁছলো, তখন সে জানতে পারলো তার গাইড তাকে রেখেই আরও 1 সপ্তাহ আগে চলে গিয়েছে। অর্থাৎ সারার এখানে আসতে দেরি হয়েছে। ফোর্ট ব্রিজার হচ্ছে ইউটার মাঝখানে মিস্টার জিম ব্রিজারের নিয়ন্ত্রিত এক আশ্রয়স্থল। লোকেরা এখানে এসে বিশ্রাম নেয়, কেনাকাটা করে। তখন আর কোনো উপায় না পেয়ে সারা কুক স্প্রিংয়ে যাওয়ার জন্য মিস্টার জিম ব্রিজারের কাছে সাহায্য চায়। মিস্টার জিম ব্রিজার তাকে বলে, শীতের এই সিজনে এই পথে কেউ তাকে কুক স্প্রিংয়ে নিয়ে যেতে পারবে না, তাকে অপেক্ষা করতে হবে 2 থেকে 3 মাস। কিন্তু সারা ছিল নাছোড়বান্দা, তাকে এখন ইউটা পার হতে হবে, কোনোভাবেই সে অপেক্ষা করতে পারবে না। পরবর্তীতে আইজাক রিড নামক এক লোকের কাছে সাহায্য চায় তারা, কিন্তু আইজাক রিড নিজের অতীত ট্র্যাজেডির কারণে তাদেরকে সাহায্য করতে রাজি হয় না। পরে সারার ভাগ্য তাকে নিয়ে গেল মর্মনদের একটা ধর্মীয় কাফেলার কাছে। এই কাফেলার নেতা ছিল প্রিস্ট জ্যাকব। তিনি একজন কঠোর মনের মানুষ, কিন্তু তার অন্তর ছিল ভালোবাসায় ভরপুর। সারা গিয়ে যখন জ্যাকবকে বলল সে তার কাফেলার সঙ্গে যাত্রা করতে চায়, তখন জ্যাকব তাদেরকে সাথে নিতে রাজি হচ্ছিল না। কিন্তু জ্যাকবের নতুন স্ত্রী অ্যাবিস সারার দুঃখটা বুঝলো, এবং অ্যাবিসের অনুরোধেই শেষ পর্যন্ত জ্যাকব সারা আর ডেভিনকে কাফেলার সঙ্গে নেয়। যাত্রাপথে সারা ছেলে খেয়াল করে তাদের ঘোড়ার গাড়িতে একটা ইন্ডিয়ান মেয়ে লুকিয়ে রয়েছে। মেয়েটার সঙ্গে কথা বলার চেষ্টা করে ডেভিন। বুঝতে পারে মেয়েটা বোবা। আসলে মেয়েটা বোবা নয়, তার বাবা তাকে প্রতি রাতে শারীরিক নির্যাতন করত। এটা যেন সে কাউকে বলে দিতে না পারে, এই কারণে তার জিভ কেটে নিয়েছিল। আগের দিন রাতে সে তার নির্যাতক বাবাকে খুন করে পালিয়ে তাদের ঘোড়া গাড়িতে এসে লুকিয়েছে। ডেভিনের তাকে দেখে মায়া হয়, এই কারণে সে তার ব্যাপারটা তার মায়ের থেকে গোপন রাখে। কাফেলা এগিয়ে যেতে থাকে। হঠাৎ একটা জায়গায় তারা বিশ্রাম নেওয়ার জন্য থামে। ব্রিগাম ইয়াং, মানে মর্মনদেশের ধর্মীয় নেতা, তিনি নিজেকে এই অঞ্চলের গভর্নর ঘোষণা করেছেন। তাই তার মিলিশিয়া বাহিনী এসে তাদেরকে বলে তারা এখানে বিশ্রাম নিতে পারবে না। কাফেলা থেকে তাদেরকে পাল্টা হুমকি দিলে ব্রিগাম ইয়াংয়ের নির্দেশে মর্মন মিলিশিয়া সে কাফেলার উপর হামলা করে। হামলায় কাফেলার প্রায় সবাই মারা যায়। এখানে একটু বলে রাখি, মর্মনদের এই মিলিশিয়া বাহিনী কিন্তু কোনো স্বীকৃত বাহিনী নয়। ইউএস আর্মির খাতায় মূলত তারা একটি সন্ত্রাসী বাহিনী। তাই এই হামলার সাথে যদি তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে ইউএস আর্মি এসে তাদেরকে গ্রেফতার করবে। এই কারণে এই হামলার দোষ যেন তাদের ঘাড়ে না আসে, তাই তারা হামলার সময় মুখে মুখোশ পরে নেয় এবং তীর ধনুক ব্যবহার করে হামলায়, যাতে দোষটা সহজে নেটিভ ইন্ডিয়ানদের ঘাড়ে দেওয়া যায়। নেটিভ ইন্ডিয়ানদের ফাঁসানোর উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলের বেশিরভাগ জমি নেটিভ ইন্ডিয়ানদের দখলে। তাই তাদেরকে যদি এই অঞ্চল থেকে তাড়ানো যায়, তাহলে ব্রিগাম ইয়াংয়ের জন্য ইউটা দখল করা সহজ হয়ে যাবে। জেমস উজলি হচ্ছে এই মর্মন মিলিশিয়া বাহিনীর প্রধান। এই হামলার মূল কাণ্ডারি মূলত ছিল সেই নিজেই। তবে সারা আর ডেভিন এই হামলা থেকে বেঁচে যায়। তারা একটা গাড়ির নিচে লুকিয়েছিল। পরে আইজাক রিড এসে তাদেরকে উদ্ধার করে। আইজাক রিড হচ্ছে সেই লোক যে তাদেরকে প্রথমবার কুক স্প্রিংয়ে নিয়ে যেতে রাজি হয়নি। আইজাক রিড ছিল একজন অভিজ্ঞ ট্রাকার। সে তাদেরকে মুখে না করে দিলেও গোপনে তাদেরকে অনুসরণ করছিল। তার স্ত্রী আর ছেলেকে হারানো কষ্ট তাকে তাড়া করত। ডেভিনের চোখে সে তার ছেলেকে দেখতে পেত, তাই সে তাদের বাঁচালো। তবে মর্মনরা কিন্তু তাদেরকে ছেড়ে দেয় না, তাদের পিছনে লোক লাগিয়ে দেয়, কারণ তাদেরকে মারতেই হবে। তারাই হচ্ছে তাদের হামলা থেকে বেঁচে যাওয়া একমাত্র সাক্ষী। রিড তাদেরকে তাড়াতাড়ি একটা ঝোপের আড়ালে নিয়ে যায় এবং হামলাকারীদের চোখ ফাঁকি দেয়। অন্যদিকে সারা ফোর্ট ব্রিজার ত্যাগ করার সাথে সাথে সেখানে এক বান্টি হান্টার এসে উপস্থিত হয়।
সে সারা সম্পর্কে খোঁজ করে মিস্টার জিম ব্রিজারের কাছে। মিস্টার জিম ব্রিজার জানান তিনি এই নামে কাউকে চিনেন না, কিন্তু তাতে কথোপকথন দূরে বসে থাকা আরেক বান্টি হান্টার যার নাম হচ্ছে ভার্জিল সে শুনে ফেলে। ভার্জিল ছিল এক নির্দয় বান্টি হান্টার। সে সারার পুরস্কারের টাকা একা নিতেই সেই বান্টি হান্টারটিকে খুন করে সে নিজে সারার পিছু নেয়। তার সঙ্গে ছিল তার দলবল ও তার ছোট ভাই লুকাস, যার মনটা ছিল অনেক নরম। অন্যদিকে সারা মিস্টার রিডের সঙ্গে কুক স্প্রিংয়ে যাত্রা শুরু করে। যদিও মিস্টার রিড প্রথমে কুক স্প্রিংয়ে যেতে চাচ্ছিল না, সে চাচ্ছিল তাদেরকে ফোর্ট ব্রিজারে ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু সারা ছিল নাছোড়বান্দা, সে কুক স্প্রিংয়ে যাবেই। পরে সারা ছেলেকে রক্ষা করার জন্য বাধ্য হয়ে মিস্টার রিড তাদেরকে কুক স্প্রিংয়ে নিয়ে যেতে রাজি হয়। যেতে যেতে তাদের সামনে একটা নদী পড়ে। নদীটা পার হওয়ার জন্য মিস্টার রিড একটা রাস্তা খুঁজতে একটু দূরে সরে যায়, আর ঠিক তখনই তাদের উপর একদল বান্টি হান্টার হামলা করে। মিস্টার রিডের উপরে হামলা করে একদল ভাড়াটে ইন্ডিয়ান, সম্ভবত এরা মর্মনদের লোক, আর সারাদের উপরে হামলা করে ভার্জিলের দল। সারার সাথে কিন্তু সেই ইন্ডিয়ান মেয়েটাও রয়েছে, তার নাম টু মুনস। ভার্জিলের দল তাদেরকে ধাওয়া দিলে তারা দৌড়তে এক গুহার মধ্যে এসে আশ্রয় নেয়। টু মুনস মেয়েটা ছোট হলেও তার সাহস ছিল পাহাড়ের মতো। ভার্জিলের একটা লোক গুহার মধ্যে তাদেরকে ধরতে এলে টু মুনস একটা পাথর দিয়ে আঘাত করে লোকটাকে মেরে ফেলে এবং তারা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। অন্যদিকে মিস্টার রিডও সেই ইন্ডিয়ানগুলোকে মেরে ফেলতে সক্ষম হয় এবং তারা পরবর্তীতে আবার কুক স্প্রিংয়ের দিকে যাত্রা শুরু করে। কিন্তু ভার্জিল থামল না, সে তাদের পিছু নিয়ে চলল, তার চোখে প্রতিশোধের আগুন। যাত্রাপথে সারাদা দল কয়েকবার বিপদে পড়ে। একবার তারা একদল ফ্রেঞ্চ অভিবাসীদের খপ্পরে পড়ে, তারা সারাকে কয়েকবার শারীরিক নির্যাতন করে। সেই ইন্ডিয়ান মেয়েটার সাহায্যে এবারও তারা রেহাই পেয়ে যায়। আরেকবার তারা একদল শিকারীর খপ্পরে পড়ে, তারা সারাকে দেখেই সারার বান্টি পোস্টার চিনতে পারে। তারা সারাকে আটক করার চেষ্টা করে। সে যাত্রায় মিস্টার রিড সারাকে বাঁচিয়ে নেয়, মানে সেই শিকারীগুলোকে মেরে ফেলে। এইভাবেই তারা ভয়ঙ্কর বিপদের মধ্য দিয়ে কুক স্প্রিংয়ের দিকে যেতে থাকে। কুক স্প্রিংয়ের খুব কাছাকাছি চলে আসলে তারা খুব ভয়ঙ্কর তুষার ঝড়ের কবলে পড়ে। এই ঝড়ের কথাই মিস্টার জিম ব্রিজার তাকে বলেছিল। ডেভিনের ঘোড়ার পায়ে সমস্যা দেখা দেয়। ঘোড়াটা ডেভিনকে ফেলে দেয় ও তার পায়ে পাড়া দেয়, এতে ডেভিনের পাটা ভেঙে যায়। পরে তারা এক পরিত্যক্ত কুটিরে আশ্রয় নেয়। এটা ছিল মিস্টার রিডের পুরনো বাড়ি, যেখানে তার পরিবার নিহত হয়েছিল। মিস্টার রিড চুপচাপ থাকলেও তার চোখ থেকে কষ্ট ঝরছিল। ডেভিন এসে ভাঙা পা দ্রুত সংক্রমিত হয়ে যেতে লাগলো। মিস্টার রিড দেখলো পায়ের ক্ষত কালো হয়ে যাচ্ছে, এটা ছড়িয়ে পড়লে ডেভিন মারা যাবে। তাই সে ডেভিনের পাটা কেটে ফেলতে চাইল। সারা চিৎকার করে বলল যে না, তুমি আর পা কাটতে পারবে না। কিন্তু মিস্টার রিড জানতো এটা না করলে ডেভিন মারা যাবে, তাই সে এক প্রকার জোর করে ডেভিনের পাটা কেটে দেয়। আর তখন ডেভিনের আর্তচিৎকারে তুষারের নিস্তব্ধতা ভেঙে যায়। ডেভিনের পা কেটে ফেলার সাথে সাথে সারা ভেঙে পড়ে। তার স্বপ্ন কুক স্প্রিংয়ে তার স্বামীর কাছে ফেরা সব ভেঙে চুরে চুরমার হয়ে যায়, কারণ তার স্বামী নিশ্চয়ই কোনো পঙ্গু ছেলেকে গ্রহণ করবে না। তাই সে ঠিক করে সে আর কুক স্প্রিংয়ে যাবে না, ক্যালিফোর্নিয়ায় যাবে, নতুন করে জীবন শুরু করবে। কিন্তু এখানে আরেক বিপদ এলো। ভার্জিল তাদেরকে আবারও খুঁজে পেল। রাতের অন্ধকারে সে সারাকে কুটিরের বাহিরে একা পেয়ে তাকে অপহরণ করলো। সে সারাকে বন্দুক থেকে তার দ্বিতীয় স্বামীর পরিবারের কাছে নিয়ে যেতে লাগলো। কিন্তু মিস্টার রিড তখনই কোত্থেকে যেন ছায়ার মতো উড়ে এলো এবং ভার্জিল ও রিডের মধ্যে তুমুল লড়াই হলো। লড়াইয়ের এক পর্যায়ে সারা নিজে এসে ভার্জিলকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেললো। অন্যদিকে লুকাস, মানে ভার্জিলের ছোট ভাই, সে লুকিয়ে তার বড় ভাইকে মরতে দেখলো, কিন্তু বের হয়ে তার ভাইকে বাঁচানোর সাহস করলো না। তার মনে প্রতিশোধের বীজ রয়ে গেল। ভার্জিলের মৃত্যু সারাকে মুক্তি দিল ঠিকই, কিন্তু লুকাসের বেঁচে থাকার অর্থ হলো বিপদ এখনো শেষ হয়নি। এদিকে মর্মনদের হামলার পরও অ্যাবিস সহ আরও কয়েকটা মহিলাকে সে ভাড়াটে ইন্ডিয়ানগুলো বাঁচিয়ে রেখেছিল। রেড ফেদার এসে সেই ভাড়াটে ইন্ডিয়ানগুলোকে মেরে অ্যাবিসকে তার নিজের সাথে তাদের শুশুনি গ্রামে নিয়ে আসে। রেড ফেদার হচ্ছে একজন ইন্ডিয়ান যোদ্ধা। আপনি যদি এই সিরিজটা খুব মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি রেড ফেদারের প্রেমে পড়ে যাবেন। শুশুনি গ্রামে পৌঁছানোর পর অ্যাবিসের মনে ভয় আর অস্থিরতা কাজ করছিল। তার চোখে ইন্ডিয়ানরা ছিল শত্রু, কারণ সাদা চামড়ার লোকেরা বছরের পর বছর ধরে ইন্ডিয়ানদের প্রতি ঘৃণার বীজ চাষ করে আসছিল। তাদের বলা হয়েছে ইন্ডিয়ানরা হিংস্র, অমানুষ এবং সাদা চামড়ার মানুষদের তারা মেরে ফেলতে চায়। এই ভয়ে অ্যাবিস প্রথম কয়েকদিন শুশুনি গ্রাম থেকে পালানোর চেষ্টা করেছিল। একদিন দুপুরে সে সুযোগ পেয়ে জঙ্গলের দিকে দৌড় দেয়, কিন্তু হঠাৎ রেড ফেদারের সামনে সে ধরা পড়ে যায়। রেড ফেদার তাকে ধরে আবার গ্রামে নিয়ে আসে। অ্যাবিসের মনে তখনও ঘৃণা আর সন্দেহ ছিল, কিন্তু রেড ফেদারের শান্ত আচরণ আর শুশুনিদের সাধারণ জীবনযাপন তাকে ভাবতে বাধ্য করে তারা আসলে নির্দোষ এবং খুবই সরল মনের অধিকারী। আরও কয়েকদিন ইন্ডিয়ানদের সাথে বসবাস করার পর অ্যাবিসের মনে পরিবর্তন আসা শুরু করে। সে দেখে
শোষণীরা তার প্রতি কোনো শত্রুতা দেখাচ্ছে না, তারা তাকে খাবার দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, তার ভালো মন্দের খোঁজখবর নিচ্ছে। অ্যাবিশ বুঝতে পারে ইন্ডিয়ানদেরকে সবাই যতটা খারাপ বলে তারা আসলে ততটা খারাপ নয়। শোষণীদের প্রতি তার এক প্রকার সহানুভূতি তৈরি হয়, কারণ সে নিজে মর্মনদের হাতে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে আর শোষণীরা তাকে আশ্রয় দিয়েছে, তাকে বাঁচিয়েছে। সে বুঝতে পারে এই নোংরা রাজনৈতিক খেলায় ইন্ডিয়ানরা নির্দোষ। মর্মনরা তাদের জমি দখলের জন্য তাদের উপর মিথ্যা দোষ চাপাচ্ছে। এই সময় অ্যাবিশের মনে একটা জেদ জাগে, সে মর্মনদের ষড়যন্ত্রের মুখোশ খুলে দিতে চায়। অন্যদিকে মর্মনরা তাদের প্ল্যান মতো এই হামলার দোষ ইন্ডিয়ানদের ঘাড়ে দেয়, কিন্তু ইউএস আর্মি যিনি ক্যাপ্টেন উনি খুব বুদ্ধিমান মানুষ। তিনি ঘটনাস্থলে পড়ে থাকা মুখোশগুলো দেখে বুঝতে পারেন এই হামলার সাথে ইন্ডিয়ানরা জড়িত নয়, তারা মুখোশ পরে হামলা করে না। কিন্তু হামলাটা কারা করেছে এটা প্রমাণের জন্য তাদের একজন চাক্ষুষ সাক্ষী দরকার, আর তখনই তারা জ্যাকবকে পেয়ে যায়। জ্যাকব যেভাবে আহত হয়েছিল সেভাবে তার মারা যাওয়ারই কথা, কিন্তু মিরাকলের মতো সে বেঁচে যায়। আর্মি ক্যাপ্টেন তাকে ফোর্ট ব্রিজে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করে ও তার কাছে জানতে চায় তাদের উপর হামলাটা কারা করেছে। আসলে মর্মনদের সাথে হামলার সময় কয়েকজন ভাড়াটে ইন্ডিয়ানও জড়িত ছিল, তারা মুখোশ পরেনি। জ্যাকব তাদেরকেই দেখেছিল, তাই সে ইন্ডিয়ানদের নামই বলে দেয়। ঠিক তখন ফোর্ট ব্রিজারে মর্মনদের এক নেতা বিল হিকম্যান উপস্থিত ছিল। তাকে ব্রিগাম ইয়াং পাঠিয়েছিল জিম ব্রিজারের সাথে কথা বলতে। বিল যখন দেখলো তাদের হামলা থেকে একজন বেঁচে ফিরে এসেছে, তখন তার মাথা চিন্তা শুরু হলো, কারণ জ্যাকব যদি হামলার আসল কথা আর্মিদের বলে দেয় তাহলে মর্মনদের জন্য বড় বিপদ। জ্যাকব তখন শুধু তার স্ত্রী অ্যাবিশকে খুঁজতে যেতে চাচ্ছিল। আগেই বলেছি জ্যাকব অ্যাবিশকে খুব ভালোবাসে। জ্ঞান ফেরার পর থেকে সে অ্যাবিশকে খোঁজ করছিল, কিন্তু আর্মিরা তাকে যেতে দিচ্ছিল না, কারণ সে তখন অসুস্থ ছিল। বিল হিকম্যান এই সুযোগটি কাজে লাগালো। সে জ্যাকবকে বলল, আমার সাথে চলো, আমরা তোমার স্ত্রীকে খুঁজে দিব। জ্যাকব ভাবলো এটা তার স্ত্রীকে খুঁজে পাওয়ার একমাত্র উপায়, তাই সে বিলের সাথে মর্মন ক্যাম্পে চলে গেল। আসলে বিল হিকম্যানের দুটো উদ্দেশ্য ছিল তাকে নিয়ে আসার। প্রথমত, জ্যাকব মর্মনদেরই একজন, তাই তার দেখাশোনা করা বিলের দায়িত্ব। আর দ্বিতীয়ত, জ্যাকব যদি হামলার সময় কিছু দেখে থাকে এবং সেটা আর্মিদের বলে দেয় তাহলে মর্মনদের সমস্ত ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে। তাই বিল তাড়াতাড়ি জ্যাকবকে সেখান থেকে নিয়ে আসলো। এদিকে জ্যাকবের স্বাক্ষর কারণে ইন্ডিয়ানদের সাথে আর্মিদের যুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা হয়। তখন অ্যাবিশ রেড ফেদারকে বলে তাকে আর্মিদের কাছে নিয়ে যেতে, কিন্তু রেড ফেদার সহজে রাজি হয় না। সে একজন সাহসী যোদ্ধা, ভয় পাওয়ার মানুষ নয়। সে অ্যাবিশকে বলে, আমি আর্মিদের কাছে যাব না, আমরা যুদ্ধ করব, আমাদের গ্রাম বাঁচাবো। অ্যাবিশ তখন তার সাথে তর্ক শুরু করে। সে বোঝায়, যুদ্ধ করলে তোমরা হারবে, আর তাতে তোমার ছেলে সহ বাকি ইন্ডিয়ানদের কি হবে? তারা সবাই মারা পড়বে। আমি যদি আর্মিদের কাছে গিয়ে সত্যিটা বলি তাহলে এই যুদ্ধ থামানো যাবে, তোমার ছেলে আর গ্রামের মানুষ বেঁচে থাকবে। রেড ফেদার তার ছেলেকে খুব ভালোবাসত। অ্যাবিশের কথা শুনে তার মন নরম হয়। অনেক ভেবে শেষ পর্যন্ত সে রাজি হয়। সে অ্যাবিশকে নিয়ে আর্মি ক্যাম্পে যায়। আর্মি ক্যাম্পে সেখানে অ্যাবিশ সাক্ষী দেন, এই হামলার পিছনে ইন্ডিয়ানরা নেই, এটা মর্মনদের কাজ। আমি নিজ চোখে উজলিকে তার মুখোশ খুলতে দেখেছি। আর্মিরা অ্যাবিশকে বেঁচে থাকতে দেখে খুব অবাক হয়। তারা অ্যাবিশকে জানায় যে তার স্বামী জ্যাকব এখনো বেঁচে আছে। এরপর আর্মিদের ক্যাপ্টেন ডিলিঞ্জার আরও প্রমাণের জন্য অ্যাবিশকে নিয়ে মর্মন ক্যাম্পে যায়। সেখানে গিয়ে অ্যাবিশ উজলিকে চিনে ফেলে, কারণ সে তো তাকে হামলার সময় মুখোশ খুলতে দেখেছিল। মর্মনরাও তখন জানতে পারে এই সেই অ্যাবিশ যাকে জ্যাকব পাগলের মতো খুঁজছে। তারা বলে, জ্যাকব এখন ক্যাম্পে নেই, তোমাকে খুঁজতে আরেকটা দলের সাথে বেরিয়েছে। মর্মন ক্যাম্প থেকে ফিরে অ্যাবিশ আবার আর্মি ক্যাম্পে চলে আসে, কিন্তু তখন তার মনে ভয় হওয়া শুরু হয়। সে ভাবে মর্মনরা এখন তাকে মেরে ফেলতে পারে, আর আর্মিরা তাকে বাঁচাবে না, কারণ তারা যা চেয়েছিল প্রমাণ তারা তা পেয়ে গেছে। এখন তাকে বাঁচানো তাদের দরকার নেই। তাই অ্যাবিশ একটা ঘোড়া নিয়ে শোষণীদের কাছে ফিরে যায়, কারণ তার মনে হয় ইন্ডিয়ানদের মধ্যেই বা ইন্ডিয়ানদের কাছেই সে সবচেয়ে বেশি নিরাপদ। এদিকে ক্যাপ্টেন ডিলিঞ্জার মর্মনদের বিরুদ্ধে যুদ্ধের জন্য হেডকোয়ার্টারে আরও সৈন্য চেয়ে একটা চিঠি লেখে, কিন্তু ক্যাপ্টেন ডিলিঞ্জারে যিনি সার্জন ছিলেন সে ছিল মর্মনদের লোক। টাকার বিনিময়ে সে মর্মনদের হয়ে কাজ করত। সে চিঠিটা বিল হিকম্যানের হাতে তুলে দেয়। এই চিঠি পেয়ে বিল হিকম্যান তার সৈন্যবাহিনী নিয়ে সেই রাতেই আর্মি ক্যাম্পে হামলা করে এবং সমস্ত আর্মি সৈন্যদেরকে মেরে ফেলে। কিন্তু এতে মর্মনদের বিপদ আরও বেড়ে যায়, কারণ অ্যাবিশ এখনও বেঁচে আছে। তারা জানে অ্যাবিশ যদি হেডকোয়ার্টারে গিয়ে আবার তাদের বিপক্ষে সাক্ষী দেয় তাহলে একটা হেডকোয়ার্টার থেকে বিরাট বড় বাহিনী এসে তাদেরকে শেষ করে দেবে। তাই অ্যাবিশ এখন মর্মনদের প্রধান টার্গেট হয়ে যায়। আর অ্যাবিশ যেহেতু বর্তমানে শোষণীদের কাছে গেছে, তাই তারা ঠিক করে আজ রাতে তারা শোষণীদের গ্রামেও হামলা করবে। ওদিকে জ্যাকব অ্যাবিশকে খুঁজতে কুক নামে আরেকটা ছেলের সাথে বেরিয়েছিল। এই কুক আসলে সেই হামলার সাথে জড়িত ছিল। একদিন হঠাৎ জ্যাকব কুকের কাছে একটা ঘড়ি দেখতে পায়, যেটা তার এক বন্ধুর ছিল, যে ওই হামলায় মারা গেছে। কুক ঘড়িটা সেই বন্ধুর কাছ থেকে নিয়েছিল।
কিন্তু জ্যাকব এত কিছু বুঝে না। সে ভাবে কুক নিশ্চয়ই কোনোভাবে হামলার সাথে জড়িত। তার মাথায় তখন শুধুই রাগ। সে কুককে সুযোগ পেয়ে সেখানে মেরে ফেলে, কিন্তু মর্মনদের হামলার সাথে জড়িত থাকার অ্যাঙ্গেলটা তার মাথায় আসে না। কুককে মেরে জ্যাকব জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকে। তার মন ভেঙে গেছে, শরীর ক্লান্ত। ঠিক তখনই বিল হিকম্যান তাকে জঙ্গল থেকে উদ্ধার করে। বিল হিকম্যান জ্যাকবকে এসে মিথ্যা বলে যে শোষণীরা তোমার অ্যাবিশকে মেরে ফেলেছে। আজ রাত আমরা শোষণী গ্রামে হামলা করতে যাচ্ছি, চলো আমাদের সাথে। এই কথা শুনে জ্যাকবের মাথায় যেন আগুন ধরে যায়। তার চোখে শুধু রাগ আর বুকে ব্যথা। যে অ্যাবিশকে সে এত ভালোবাসে, যাকে খুঁজতে সে পাগলের মতো ছুটছে, তাকে হারানোর কথা সে সহ্য করতে পারে না। প্রতিশোধের আগুন জ্বলে ওঠে তার মনে। ইন্ডিয়ানদের প্রতি প্রচণ্ড পরিমাণ ঘৃণা নিয়ে সে মর্মন মিলিশিয়ার সাথে যোগ দেয়। শেষে এলো এক রক্তাক্ত রাত। মুখোশ পরা মর্মনরা অ্যাবিশকে শেষ করতে শোষণী গ্রামে হামলা করলো। রেড ফেদা, তার ছেলে, তার মা আর গোষ্ঠীর অধিকাংশ মানুষ নিহত হলো। জ্যাকব আর অ্যাবিশ মুখোমুখি হলো। জ্যাকবের মুখে রয়েছে মুখোশ ও অ্যাবিশের মুখে রয়েছে ইংল্যান্ডের যুদ্ধের কালো রং। মুখোশ ও রঙের ধোঁয়ায় তারা একে অপরকে চিনল না। তারা লড়ল। শেষে জ্যাকবের হাতেই অ্যাবিশ নিহত হলো। পরে জ্যাকব যখন বুঝতে পারলো এটা অ্যাবিশ, সে কান্নায় ভেঙে পড়ল। সে তার মৃত্যু পথযাত্রী স্ত্রীর ঠোঁটে চুমু খেল। মৃদু সুরে বলল, অ্যাবিশ, আমি তোমাকে ভালোবাসি। পরে সে নিজেও সুইসাইড করলো। অ্যাবিশের বুকে মাথা রেখে জ্যাকব তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। শোষণী গ্রাম আর আর্মি ক্যাম্প ধ্বংস হওয়ায় ফোর্ট ব্রিজের দখলের রাস্তা ব্রিগাম ইয়াংয়ের জন্য পরিষ্কার হয়ে যায়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন তিনি ফোর্ট ব্রিজার দখল করার জন্য এতগুলো গণহত্যা চালালেন? আসলে ফোর্ট ব্রিজার ইউটার মাঝখানে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এটা নিয়ন্ত্রণ করতে পারলে মর্মনরা পুরো অঞ্চলে ব্যবসা বাণিজ্য, অস্ত্র আর যাতায়াতের পথ নিয়ন্ত্রণ করতে পারবে। ইয়াং জানতেন ফোর্ট ব্রিজার থাকলে তার জায়নের স্বপ্ন পূরণে বড় বাধা আসবে। তাই তিনি অনেক আগে থেকেই ফোর্ট ব্রিজার দখল করতে চাইছিলেন। কিন্তু এটা কোনো সহজ কাজ ছিল না। ফোর্ট ব্রিজারের চারপাশে অনেক ইন্ডিয়ানরা বসবাস করত, যারা এই জায়গাটাকে তাদের বাড়ি মনে করত। আর তাছাড়া ফোর্টের পাশে ইউএস আর্মির একটা ক্যাম্প ছিল। এই দুই পক্ষের উপস্থিতির কারণে ইয়াং চাইলেও জোর করে ফোর্টটাকে দখল নিতে পারছিলেন না। তিনি অনেকবার মিস্টার জিম ব্রিজারকে ফোর্ট বিক্রি করার কথা বলেছেন, মোটা অঙ্কের টাকা অফার করেছেন, ফোর্টকে খাদ্যশূন্য করার জন্য ষড়যন্ত্রও করেছেন, কিন্তু কিছুতেই জিমকে তিনি রাজি করাতে পারছিলেন না। যাই হোক, এখন যেহেতু শোষণী গ্রাম আর আর্মির ক্যাম্প উভয়ই ধ্বংস হয়ে গেছে, ইয়াংয়ের পথে আর কোনো বাধা নেই। তিনি জানতেন হেডকোয়ার্টার থেকে নতুন বাহিনী আসার আগেই তার কাজ সারতে হবে। তাই তিনি সোজা জিম ব্রিজের কাছে গেলেন এবং জিমকে হুমকি দিয়ে বললেন, ফোর্ট বিক্রি করো, নইলে ধ্বংস হবে। জিম বুঝলেন তার আর কোনো উপায় নেই, তাই তিনি বাধ্য হয়ে ফোর্টটা ছেড়ে দিলেন। ইয়াং ফোর্টে আগুন লাগিয়ে দিলেন। এটা শুধু তার আধিপত্যের প্রতীকী ছিল না, এর পিছনে আরেকটা বড় উদ্দেশ্য ছিল তার, যাতে ইউএস আর্মির নতুন বাহিনী এসে এখানে আবার আস্তানা গেড়ে বসতে না পারে এবং ইউটার উপর নিয়ন্ত্রণ চালাতে না পারে। ফোর্ট ধ্বংস করে ইয়াং ঘোষণা করলেন, ইউটা এখন আমার। ব্রিগাম ইয়াং ইউটা জিতে নিলেন, কিন্তু এই জয়ের দাম ছিল শত শত মানুষের প্রাণ। সারা, ডেভিন আর টুমন্স কুকি স্প্রিংয়ের খুব কাছাকাছি চলে আসলে মিস্টার রিড তাদের থেকে বিদায় নিতে চাইলেন। ডেভিন মিস্টার রিডকে কান্না জড়িত কণ্ঠ বলতে লাগলো, আপনি আমাদের সাথে চলুন। কিন্তু মিস্টার রিড রাজি হলেন না। তার স্ত্রী সন্তান যেহেতু ইউটার এই জমিতে মারা গিয়েছে, তাই তিনি এখানেই থাকতে চাইলেন। আসলে ডেভিন কখনো তার বাবার ভালোবাসা পায়নি। বাবার ভালোবাসা কিরকম হয় এটা তার জানা ছিল না। এটা সে প্রথম মিস্টার রিডের কাছ থেকে বুঝতে শিখেছে। এই কারণে মূলত সে তাকে ছাড়তে চাচ্ছিল না। এরপর মিস্টার রিড তারপর তাদের থেকে বিদায় নিয়ে ইউটার দিকে আবার ফিরে গেলেন। কিন্তু মিস্টার রিড চলে যাওয়ার সাথে সাথেই হঠাৎ কোত্থেকে যেন সে ভার্জিলের ছোট ভাই লুকাস বেরিয়ে আসলো। সে আসলে তাদেরকে গোপনে ফলো করছিল। তাই মিস্টার রিড চলে যাওয়ার সাথে সাথে এসে বন্দুকের সাহায্যে সারাকে জিম্মি করলো এবং তাকে বলল, ঘোড়ায় চড়ে বসো এবং আমার সাথে ফিলাডেলফিয়া চলো। মানে ফিলাডেলফিয়া হচ্ছে সারার দ্বিতীয় স্বামীর পরিবার আর কি। সারা তার কথা শুনছিল না। তখন লুকাস তাকে ভয় দেখাতে বা তার কথা শুনতে বাধ্য করতে দুই একটা ফাঁকা গুলি ছুড়ল। সম্ভবত সেই গুলির আওয়াজ শুনে মিস্টার রিড আবার দৌড়ে ফিরে এলেন এবং লুকাস ও মিস্টার রিডের মধ্যে একটা বন্দুকযুদ্ধ হয়ে গেল। সে যুদ্ধে রিড জিতলেন, লুকাস মারা গেলেন, কিন্তু মিস্টার রিড তার পেটে একটা গুলি খেলেন এবং এই গুলির আঘাতেই তিনি শেষ পর্যন্ত মারা গেলেন। শেষ নিঃশ্বাস ত্যাগের আগে তিনি সারাকে বললেন, আপনারা ক্যালিফোর্নিয়াতে যান এবং নতুন করে জীবন শুরু করেন। এরপর টুমন্সের পরামর্শে তারা শোষণী রীতিতে আইজাক রিডের দেহ পবিত্র আগুনে দাহ করল। কারণ আইজাক রিডের দেহ ইন্ডিয়ানদের স্টাইলে আগুনে পোড়ানোর উদ্দেশ্য হলো একটা, আইজাক রিড ছোটবেলা থেকে ইন্ডিয়ানদের সাথে বড় হয়েছে এবং তিনি শোষণীদের খুব কাছাকাছি মানুষ ছিলেন। লাশ দাহ শেষে সারা, ডেভিড আর টুমন্স একটা ক্রসরোডে এসে দাঁড়ালো। কুক স্প্রিং এখন তাদের খুব হাতের নাগালে, কিন্তু সারা বুঝলো তাদের ভবিষ্যৎ অন্য জায়গায়। তারা পশ্চিম দিকে হাঁটতে শুরু করলো, ক্যালিফোর্নিয়ার পথে, নতুন জীবনের আশায়।
আর এইভাবেই অনেক ত্যাগ আর সংগ্রামের মধ্য দিয়ে প্রথম সিজন শেষ হলো। এই ছিল আমেরিকান প্রিমিয়ার গল্প। সারা ডেভিনা টুমন্স আমাদের দেখিয়ে দিল জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও ক্ষতি আর বিশ্বাসঘাতকতার মাঝেও কিভাবে আশার আলো জ্বালিয়ে রাখা যায়। তাদের এই যাত্রা আমাদের শেখালো ভালোবাসার সাহস থাকলে যে কোনো অন্ধকার পেরিয়ে নতুন সকাল দেখা সম্ভব। এখন আপনারা কি ভাবছেন? সারার এই সংগ্রামী পথশালা আপনাদের কেমন লাগলো? কোন চরিত্র আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে? কমেন্ট আপনাদের মতামত জানান। গল্পটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ নিজেকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।